তিনি তো আমাদেরই আব্দুল্লাহ আবু সাইদ। আব্দুল্লাহ আবু সাইদকে বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তাকে আমরা চিনি নানান পরিচয়। একটা সময় তিনি টেলিভিশনের জন্য অনেক পরিচিত ছিলেন। এরপর ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের জন্য বইয়ের ফেরিওয়ালা। আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা এই গান বেজে বই এসে হাজির হয় আমাদের দোরগোড়ায়, এবং এই স্বপ্নটি আব্দুল্লাহ আবু সাইদ দেখেছিলেন। আজকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বই পড়ে, সেই বই পড়ে পুরস্কার পায় এবং সম্পন্ন এবং সমৃদ্ধ মানুষ হওয়ার চেষ্টা করে। আসুন আজকে আব্দুল্লাহ আবু সাইদের সাথে কথা বলা যাক। আব্দুল্লাহ আবু সাইদ, নানান বিষয় আপনার আগ্রহ, এই বইয়ের বিষয়ে আগ্রহটা কিভাবে তৈরি হয়েছিল? সেটি কি বই পড়তে পড়তে নাকি পড়াতে পড়াতে? না, বইয়ের ব্যাপারে কিন্তু আমি যখন স্কুলে পড়ি আমার বিন্দু মাত্র আগ্রহ ছিল না। আমি আগ্রহী ছিলাম জিমনেশিয়ামে, কেমন, এবং সেই রিংয়ের উপরে আমি 30 রকম ফিগার করতে পারতাম। আমি সুইমিংয়ে আগ্রহী ছিলাম, আমি ক্রিকেটে আগ্রহী ছিলাম, আমি ব্যাডমিন্টনে খুবই ভালো ছিলাম, এবং এইটাই আমার জীবন ছিল। আমার যে জীবন অন্য কোনো দিকে কোনো সময়ে মোড় নেবে এই কথা আমার কখনো মনেও হয় নাই, কেমন। এবং এইভাবে প্রায় ক্লাস 9 পর্যন্ত গেল। পড়তাম না যে একেবারে তা না। আমাদের পাড়ায় একটা লাইব্রেরি ছিল ছোট্ট, এবং সেই লাইব্রেরিতে বই পাওয়া যেত, এই সব ডিটেকটিভ বই, কেমন, অভিযানের বই, ওই যে লং জন সিলভার, হ্যাঁ, ট্রেজার আইল্যান্ড, হ্যাঁ, ট্রেজার আইল্যান্ড, তারপরে রবিনহুড, কেমন, এইরকম সব বই টই, নিহার রঞ্জন গুপ্ত, সেই কিরিটি রায়, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, গোয়েন্দা কাহিনী, এরকম নানান কিছু। এসব করে টোরে আমাদের বাসার পিছনে একটা জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে আমরা নানান রকম অভিযান, দুঃসাহসিক ঘটনা করে আমরাও সেই রবিনহুডদের মতো ফিল করতাম যে আমরাও রবিনহুড হয়ে গেছি, এবং এইভাবেই জীবন যাবে। এইটাই ছিল আমার স্বপ্ন। আমাদের পাশের গ্রামে এক গুন্ডা সর্দার ছিল। তো সে যখন রাস্তা দিয়ে হাঁটতো, সে হাঁটতো একটু দুলে দুলে, এবং দুপাশের লোকেরা তাকে দেখে সসম্ভ্রমে সরে যেত। তা আমার মনে হতো ওই সব বই পড়ে এবং আমাদের সেই জঙ্গলের অভিযান চালিয়ে, যে যদি হতে হয় পৃথিবীতে তাহলে গুন্ডা হতে হবে, গুন্ডা সর্দার, তাহলে এরকম সম্মান শ্রদ্ধা পাওয়া যাবে। এই ছিল আমার স্কুল জীবন। কিন্তু ওই যে কিছু বই পড়া ছিল, আমি চলে গেলাম আরেক স্কুলে, জেলা স্কুলে। সেখানে খুব ভালো ছাত্র তে ভর্তি, এবং তারা হঠাৎ ওই লাইব্রেরি পড়া কিছু ছেলে মিলে একটা সোসাইটি বানিয়ে বসল। আমিও তার মধ্যে একজন নিরীহ মেম্বার হিসেবে যোগ দিলাম। সেটা হচ্ছে ফিলোসফিক্যাল সোসাইটি। ক্লাস 9-এ পড়ি। এখন ফিলোসফি কি, কেমন, ফিলোসফিক্যাল সোসাইটি কি, ফিলোসফার কাকে বলে কিছুই জানি না। কিন্তু আমাদের একজন ফিলোসফার আবিষ্কৃত হলো, তার নাম জর্জ বার্নার্ড শ, দুর্ধর্ষ নাট্যকার, এবং সেই সময় পৃথিবী কাঁপিয়ে ফেলছে। তো তিনি আমাদের ফিলোসফার, এবং তার এক একটা নাটক আমরা 2 সপ্তাহ ধরে পড়তাম। তারপরে সেটার উপরে আমাদের তর্ক বিতর্ক এবং তার ফিলোসফি নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলতো। তো এখন তুমি বলবে যে ইংরেজি, এত ইংরেজি আপনি কি করে আপনারা পারতেন? পারতাম এই জন্য যে ওগুলো তো নাটক, এবং নাটকের ভাষা তো মুখের ভাষা, ওটা অপেক্ষাকৃত সহজ, এবং বার্নার্ড শর ভাষাও তীক্ষ্ণ, উজ্জ্বল, হ্যাঁ, ঝরঝরে। তো সেই জন্য বুঝতে যে খুব একটা অসুবিধা হতো তা না, ডিকশনারি হাতের পাশে রাখলেই ওটা পড়া যেত। তারপরে বোধহয়
5-6 মাস চলল। তারপরে আমাদের পরীক্ষা যখন কাছে চলে আসলো, তখন দুর্ধর্ষ বার্নার্ড সহ আর আমাদের রক্ষা করতে পারলেন না। আমাদের সেই পাঠচক্র উঠে গেল এবং ওইখানেই আমাদের পড়াশোনা শেষ স্কুলের আমার। এরপরে কলেজে, এবং এমন এক কলেজ যেটা আচার্য প্রফুল্লচন্দ্র নিজের হাতে বানিয়েছিলেন। বাগেরহাটের, হ্যাঁ, বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজ। এবং তিনি কলকাতা থেকে সেকালের কিছু শ্রেষ্ঠ শিক্ষককে আমাদের সেই কলেজে নিয়ে এসেছিলেন এবং তারা তখনও ওখানে ছিলেন। এর 1 বছরের মধ্যেই সেই সময় মুসলিম লীগের স্থূলতা এবং বর্বরতা এটা সহ্য করতে না পেরে শেষে একদিন একসঙ্গে সবাই প্রায় চলে গেলেন। তো এখন সেই সব শিক্ষক, মানে শিক্ষক যে মানুষের মনকে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে কোথায় নিয়ে যেতে পারে, কোন স্বর্গের কিনারায় ছাত্রের জীবনকে নিয়ে ঘুরে বেড়াতে পারে, তাদের কাছে না পড়লে আমার মনে হয় এর ভাবতেই পারতাম না। ওফ, এক একটা ক্লাস আগুনের গোলা মনে হতো, আলোতে ভরা। তখন আমাদের কলেজটা পুরনো হয়ে এসছে, দেয়াল টেয়ালগুলো একটু খেয়ে খেয়ে গেছে, একটা বিমর্ষ ভাব। কিন্তু আমরা যখন সেই ক্লাসে সেই সব স্যারের সামনে তাদের বক্তৃতা শুনতাম, কি যে অসাধারণ বক্তৃতা! মনে হতো যে আলো, সারা পৃথিবী আলোতে ভরা। কোথায় সেই বিমর্ষতা, কোথায় সেই নিষ্প্রভতা? কিচ্ছু নাই। এবং সারাদিন ক্লাস করতাম, এই ফিলসফির ক্লাস করতাম, সাহিত্যের ক্লাস করতাম, ইকোনমিক্সের ক্লাস করতাম, প্রত্যেকটা বিষয়। এই যে পাগল হয়ে গেলাম, কবিতা পড়তে শুরু করলাম। এক স্যার ছিলেন, সেই এত সুন্দর করে ইংরেজি কবিতা আবৃত্তি করতেন। মানে সেই আনন্দ, সেই স্বপ্ন, সেই বিস্ময়, সেই রোমহর্ষ আমার জীবনকে একেবারে ওলট পালট করে দিল। তখন আমি দিনরাত বই পড়ি, শুনি, তারপর দেয়াল পত্রিকা বের করতে শুরু করে দিলাম। এই যে চলে এলাম বইয়ের জগতে। হ্যাঁ, বইয়ের জগতে। এরপরে 8 বছর খালি পাগলের মতো পড়াশোনা করা ছাড়া আর কিচ্ছু করিনি। তো আমরা জানলাম আপনার বইয়ের প্রতি আগ্রহ তৈরি হবার কথা। আমরা সাকিব আল হাসান পেতে পারতাম, আপনি ক্রিকেট খেলতেন, সেই জায়গায় আমরা পেলাম আপনাকে এই বইয়ের জগতের মানুষ হিসেবে। আপনি ওই সময়টাতে ইংরেজিতে পড়াশোনা করছিলেন সম্ভবত, আপনি বাংলা কেন বেছে নিলেন? মানে পুরো বাংলাটা হলো, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম সেটা হচ্ছে 1957 সাল। রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে মাত্র 4 বছর আগে। তখন আমাদের স্বপ্ন হচ্ছে এই রাষ্ট্রভাষা, এই বাংলাকে কি করে সমৃদ্ধ করব, কেমন, এবং বাংলা ভাষাকে একটা গৌরবান্বিত জায়গাতে কি করে তুলে নেওয়া যায়। মানে আমি আশ্চর্য যে আমার পড়াশোনা আসলে আরম্ভ হয়েছিল ইংরেজি দিয়ে। কারণ আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিলাম তখন আমার আব্বার সঙ্গে দেখা করতে গেলাম। তখন আব্বা আমাকে শেক্সপিয়ারের রচনা সমগ্র সেই বইটা আমার হাতে তুলে দিলেন। দিতে দিতে বললেন যে আমি যখন 9 থেকে 10-এ উঠেছিলাম এবং ফার্স্ট হয়েছিলাম, তখন এই বইটা আমি পুরস্কার পেয়েছিলাম এবং এই বইটা আমি তখন পড়েছিলাম। তো তুই তো আরও 1 বছর পরে তুই এই বইটা পড়। তা আমি বললাম যে আব্বা, শেক্সপিয়ার তো কঠিন, শেক্সপিয়ারের ইংরেজি বড় বড় শব্দ এবং সে একটু সেকেলে ইংরেজি, এটা বুঝতে তো আমার অসুবিধা হবে, আমি তো হয়তো পারবো না এটা। আব্বা বললেন যে না, পৃথিবীর শ্রেষ্ঠ লেখকরা
সারা মানব জাতিকে স্পর্শ করে। কি দিয়ে? তাদের সহজতা দিয়ে, তাদের লাবণ্য দিয়ে, তাদের মাধুর্য দিয়ে। ওগুলো বুঝতে কোনো অসুবিধা নাই। খারাপ লেখকদের বুঝতে অসুবিধা হয়, বড় লেখকদের বুঝতে সাধারণত অসুবিধা নেই। তুই শুরু কর, কেমন? যেখানে দেখবি ওই এমন আনন্দ পেতে থাকবি, ওই আনন্দই তোকে এই সমস্ত ডিঙে টিঙে নিয়ে চলে যাবে। সত্যি সত্যি আমি তাই করতে লাগি। আশ্চর্য যে আমি রবীন্দ্রনাথ পড়েছি শেক্সপিয়ারের পরে, আমার কাছে এটা খুবই অবাক লাগে। তারপরে অন্যান্য বই টই এটা সেটা, আর ওই সব বক্তৃতা, ওহো! মানে আমি তারপরে ইউনিভার্সিটিতে এলাম, এসে দেখি যে ইউনিভার্সিটিতে একমাত্র মুনির চৌধুরী ওই স্যারদের সমকক্ষ ছিলেন বক্তৃতাতে, মানে ছাত্রের হৃদয়কে জাগিয়ে দেওয়া। তো এইভাবে ছাত্র জীবনের পরে আপনি যখন কর্মজীবনে প্রবেশ করলেন, আমরা দেখলাম যে আপনি শিক্ষক হলেন। এই শিক্ষক হওয়া কি মূলত পারিবারিক কারণে? হ্যাঁ, শিক্ষক হওয়াটা পারিবারিক কারণে। কারণ আমার আব্বাও যখন আমি কলেজে পড়ি, ওই সব শিক্ষকদের কাছে পড়ছি, আব্বা তখন ওই কলেজের প্রিন্সিপাল, এবং আব্বাও তাদের সমকক্ষ শিক্ষকই ছিলেন, হয়তো অনেকের চাইতে ভালোও ছিলেন। এবং আব্বা সম্পর্কে, আব্বা তার আগে পাবনায় রয়্যার্ড কলেজে প্রিন্সিপাল ছিলেন, তো তখন ছাত্ররা আব্বা সম্পর্কে আলাপ আলোচনা করত। তো এমন উচ্ছ্বসিতভাবে আলাপ করতো আব্বার সম্পর্কে যে আমার মনে হতো যে কোনো দেবতা টেবতার সম্বন্ধে কথা বলছে। তো তখন আমার মনে হতো যে যদি কিছু হতে হয় তাহলে এই দেবতা হওয়াই ভালো। আর আব্বা খুব হাসাতেন, ক্লাসে যখন ক্লাস করতেন তখন খুব হাসাতেন। সারা কলেজের মধ্যে আব্বা কোথায় ক্লাস করছেন শোনা যেত, আমরা বুঝতে পারতাম। হো 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 করে এসে উঠছে ছেলেপেলেরা। তো যা হোক, তো মনে হলো যে যদি কিছু হতে হয় তাহলে শিক্ষক, এর উপরে আর কেউ নাই, কেমন? এবং আমি এখনো বিশ্বাস করি যে শিক্ষকের উপরে কেউ নেই। কারণ মানব জাতির যারা শ্রেষ্ঠ মানুষ, আমরা এই হজরত মোহাম্মদকেই বলি, গৌতম বুদ্ধকেই বলি, হ্যাঁ, যত বড় বড় মানুষ, এরা কি আসলে? প্লেটোকে বলি, অ্যারিস্টটলকে বলি, এরা কি? এরা তো মানব জাতির শিক্ষক। কে বড় হয়েছে অথচ শিক্ষক হয় নাই, অথবা শিক্ষক না হয়ে বড় হয়েছে? এর তো কোনো উদাহরণ নেই। দর্শন দিয়ে যে আপনার পাঠের শুরু, এই ব্যাপারটা কি আপনার সবসময় রয়ে গিয়েছে? কারণ আমরা লক্ষ্য করেছি যে আপনি বিভিন্ন সময়, আমরা যখন পড়াশোনা করেছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়েছি, আপনি আমাদেরকে দর্শন পড়তে উৎসাহ দিয়েছেন, গ্রিক দর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, ভারতীয় দর্শনের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, ধর্মীয় যেসব দর্শন আছে সেইটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এটা কি আপনার ওই শুরুটা দর্শন পাঠ দিয়ে শুরু সেই জন্য? না, আমার মনে হয় যে আমার মধ্যে একটু ছোট আকারে ফিলোসফার আছে। একটা ফিলোসফার হয়তো খুবই ছোট আকারে হয়তো আছে, না হলে পরে আমি দর্শনের প্রতি আমার এই ধরনের আগ্রহ বা আকুতি হয়তো নাও আসতে পারত। আমার কয়েকটা জিনিসের প্রতি আকুতি আছে, আমি টের পাই। একটা হচ্ছে একটু হিউমার পছন্দ করি আমি, হ্যাঁ, হাসি, কেমন, সেটা আমার একটা পছন্দ। আমার লেখার মধ্যেও আমি যখন খুঁজতে গেছি যে আমার লেখার মধ্যে কি কি আছে, তার মধ্যে দেখেছি যে একটা হিউমারের প্রতি আমার খুব ঝোঁক, দর্শনের প্রতি কিছুটা ঝোঁক, আবার কবিতার প্রতি কিছুটা ঝোঁক। এই তিনটা জিনিস। কবিতার প্রতি আপনার ঝোঁক আছে এবং আপনি কবিতা লিখতেন, কিন্তু দেখা গেল যে আপনি কবিতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন, নাকি কবিতা লেখার সময় পাননি? কেননা আপনি পরের দিকে আর কবিতা লেখেন নাই, আপনি লিখেছেন প্রবন্ধ, আপনি লিখেছেন এমনকি উপন্যাসও লিখেছেন, কিন্তু কবিতা সেইভাবে আপনি লেখেন নাই কেন? আপনার একটা কবিতা শেষ 2 লাইন আমার খুব পছন্দ, সেটা হচ্ছে 27 বছর জীবনের জ্বর, তবু প্রার্থনা 27 বছর। এটা খুব মুশকিল, কারণ আমি এত জিনিসের মধ্যে জড়িয়ে গেছিলাম যে
কবিতা লেখার জন্য বোধহয় না, নজরুল তো এত বিষয়ের মধ্যে জড়ানো ছিলেন, তারপরেও তো কবিতা লিখতেন। আসলে আমি কি কবি? হয়তো আমার মধ্যে আমাকে একবার শামসুর রহমান, কবি শামসুর রহমান আমাকে এটা বলেছিলেন যে সাঈদ, আপনি ইউ আর নট এ পোয়েট, ইউ আর পোয়েটিক। হ্যাঁ, আপনার মধ্যে কবিত্বের শক্তি আছে, কিন্তু পূর্ণ কবি আপনি না। আমার কিছু ভালো কবিতাও আছে। হ্যাঁ, আমি আপনার কবিতা পড়েছি এবং প্রতিটি কবিতা আমার ভালো লেগেছে। তো এবং শুধু তাই না, মানে আপনার কবিতার বইয়ের নামটাও খুব সুন্দর, মৃত্যুময় ও চিরহরিত। আমার মনে, আমি অনেক অল্প বয়সে পড়েছি, কিন্তু আমার মনে হয়েছিল যে একটা খুব অদ্ভুত নাম, একদিকে মৃত্যু আরেকদিকে চিরসবুজ, মানে একদিকে জন্ম আরেকদিকে লয়। হ্যাঁ, এটা দুটো আমার নিজের মধ্যে আমি সবসময় ওই তরুণ বয়সে আমি খুব অনুভব করতাম নিজের মধ্যে দুটোকে একসঙ্গে। এবং তরুণ বয়স কিন্তু মৃত্যু চেতনায় ভরা। আজকে আমাদের মৃত্যু চেতনা, মৃত্যুর অনুভূতি কিন্তু কমে গেছে। আমরা মৃত্যুর সঙ্গে থাকতে 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 আমরা প্রতি মুহূর্তে জানছি যে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এর সঙ্গে থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। মৃত্যু আজকে আমার কাছে আর নতুন জিনিস নাই। কিন্তু সেই সময় অল্প বয়সে, যখন জীবন আরম্ভই হয় নাই ঠিক মতো, তখন যদি আমার মৃত্যু আসতো, সেই মৃত্যু খুব নির্মম মৃত্যু হতো, বড় কষ্টের মৃত্যু হতো। সেই জন্য আমি দেখেছি যে তরুণ বয়সে মানুষ মৃত্যুকে যত অনুভব করে, মৃত্যু বেদনায় যত ব্যথিত হয়, এতটা হয়তো পরবর্তীতে যে সেটা থাকে না। আস্তে আস্তে মৃত্যু বন্ধুর মতো হয়ে যায়। একজন রোমান লেখক সিসেরো, উনি বলেছিলেন যে একজন বৃদ্ধ মানুষের মৃত্যু, এটারও একটা সৌন্দর্য আছে, যেন একটা পরিপক্ক সোনালী ফল গাছ থেকে নিঃশব্দে পড়ে গেল। কেমন? কিন্তু একজন যুবকের মৃত্যু, তরুণের মৃত্যু কিন্তু তা না। সুকান্তের মৃত্যু কিন্তু তা না। রবীন্দ্রনাথের মৃত্যু খুবই দুঃখজনক। কেমন? এত বড় একজন কবির মৃত্যু। কিন্তু আমরা জানি যে রবীন্দ্রনাথ সেই সময় মৃত্যুর মধ্যেই ছিলেন। কেমন? কিন্তু সুকান্তর মৃত্যু অগ্রহণযোগ্য, অবাঞ্ছিত। এটা হতে পারে না। এই বয়সে এত প্রতিভা নিয়ে জন্মে একজন মানুষ হঠাৎ চলে যাবে, একজন তরুণ, হ্যাঁ, একজন যুবক, একটা মিষ্টি হাসি যার মুখে, সে চলে যাবে পৃথিবী থেকে, এটাকে মেনে নেওয়া খুব কঠিন। তো এই জন্য আমার তরুণ বয়সে আমার নিজের মধ্যেও খুবই মৃত্যু বেদনা, মৃত্যু কাতরতা কাজ করেছে। আমাদেরকে আপনি কবিতা পড়া শিখিয়েছেন। আপনি যেটা করেছিলেন আমার মনে আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রতিটি গদ্যের শেষে পদ্য জুড়ে দিয়েছিলেন যাতে আমরা কবিতা পড়ি। আপনি কেন চেয়েছিলেন যে আমরা সবাই কবিতা পড়ি? কবিতা শব্দটা বললে আমরা যে জিনিসটাকে বুঝি, যে আসলে কবিতা কিন্তু তা না। কবিতা একটা বিশ্বজনীন, সর্বজনীন ব্যাপার। গানও অনেক সময় কবিতার মতো হয়, চিত্রকলা অনেক সময় কবিতার মতো হয়, তাই না? তাজমহল কিন্তু কবিতার মতো। কেমন? তো কবিতা হচ্ছে সৌন্দর্যের প্রতিমা, সৌন্দর্যের রূপের প্রতীক। কেমন? এডগার অ্যালান পো এক জায়গায় একটা লেখার মধ্যে বলেছেন যে মহাকাব্যগুলো কি? মহাকাব্যগুলো তো আসলে গদ্য, এটা তো গল্প, কাহিনী। কেমন? তাহলে এটাকে আমরা কাব্য বলি কেন? কাব্য বলি এই জন্য যে অনেকখানি গদ্য হওয়ার পরে হঠাৎ কিছুটা জায়গা জ্বলে ওঠে একেবারে। কেমন? সেই যে মানে মানে ফুটে ওঠা ফুল, সেই জায়গাটা হচ্ছে কবিতা। তো কবিতা হচ্ছে শ্রেষ্ঠ রূপের নাম, শ্রেষ্ঠ সৌন্দর্যের নাম।
সুতরাং কবিতা কবিতা পড়া মানে সৌন্দর্যের সঙ্গী হওয়া। রবীন্দ্রনাথের গান আছে না, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর। এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এই সুন্দর মানেই হলো কবিতা। কেমন? তো এটা যদি ছাত্র ছাত্রীরা, ছেলেমেয়েরা একবার রক্তের মধ্যে নিয়ে নিতে পারে, যেটা এখন একদম হারিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা এমনভাবে ধ্বংস হয়েছে যে কবিতা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কবিতা, আমার ধারণা। এখন আর কবিতা কেউ পড়ে না। যে সৌন্দর্যের সঙ্গে যদি একবার যোগাযোগ হয়ে যায়, তাহলে সারা জীবন এই জীবনটা, আমাদের হৃদয়টা, আমাদের স্বপ্নটা, আমাদের আনন্দটা, আমাদের সব কিছু সৌন্দর্যময় হয়ে উঠবে। আমরা আপনাকে দেখলাম যে ভিন্ন ভিন্ন পরিচয়ে আপনি আপনার জীবনের এক একটা সময়ে নিজেকে প্রকাশ করেছেন। আপনি সম্পাদক হয়ে গেলেন এবং প্রবল পরিশ্রম এবং অনেক কষ্ট এর মধ্যে দিয়ে আপনি পত্রিকা বের করতে শুরু করলেন। আপনি নিজেই লেখা সংগ্রহ করেন, প্রচ্ছদ আঁকিয়ে নিয়ে আসেন, আপনি ছাপাখানায় যান, আপনি বিজ্ঞাপন সংগ্রহ করেন এবং এটি নিয়ে আপনি বইও লিখেছেন। এই যে হঠাৎ পত্রিকার দিকে গেলেন কেন? মানে আপনি কি চেয়েছিলেন? সম্পাদক পত্রিকা ছিল না আসলে, ওটা ছিল তরুণতম 60-এর দশকের তরুণতম লেখকদের সাহিত্য আন্দোলন, এবং ওই পত্রিকার মধ্যে দিয়ে সেই আন্দোলনটা প্রকাশিত হয়েছে। এবং আজও বাংলাদেশে যারা সেরা লেখক তারা ওই পত্রিকারই লেখক। কিভাবে আপনি, কেন আপনি এটা করেছিলেন? এই সাহিত্য আন্দোলনটা তো তখন আসলে আমাদের ভাষা নিয়ে কাজ হচ্ছে, এই ভাষা আন্দোলনের পরে একটা বিরাট প্রজন্ম আমাদের ভাষায় সেরা কাজগুলি করছেন, কিন্তু আপনি সংগঠকের জায়গাটিতে কেন চলে আসলেন? আপনি একটা না, আমি সংগঠকের জায়গাতে এবং লেখকের জায়গাতে, দুটো জায়গাতেই ছিল। হ্যাঁ, মানে ওই পত্রিকাতে আমি লিখতামও, হ্যাঁ সেটা আমরা জানি। হ্যাঁ, পত্রিকাতে আবার ওটা তো সংগঠন বটেই। মানে সে যে কি কষ্টকর সংগঠন, একটা পত্রিকার জন্য একটা বিজ্ঞাপন আনা, সাহিত্য পত্রিকার জন্য, তারপরে যে পত্রিকা নতুন কিছু সাহিত্যকে নতুন মোড়ে তুলে দিতে চাচ্ছে, নতুন বাঁকে সাহিত্যকে নিয়ে যেতে চাচ্ছে, যাকে কেউ বোঝে না, যা অন্যের কাছে হৃদয়ঙ্গম করানো প্রায় অসম্ভব, এরকম একটা জিনিসের জন্য কাজ করা, এটা যে কি মুশকিল। তো এটা করতে হয়েছে। আমি একটু ঘোর লাগা মানুষ, যখন যেটা নিয়ে পড়ি তখন তার বাইরে আর সারা পৃথিবীর কিচ্ছু চিনতে পারি না, কেমন? তো সেই কারণে চাঁদে পাওয়া মানুষ বলে না, চাঁদে পাওয়া মানে এই যে লুনাটিক, চন্দ্রাহত, হ্যাঁ চন্দ্রাহত, বা মানে একটু মেন্টালি একটু গোলমাল থাকা, মানসিকভাবে একটু গোলমাল। আমি একটু, আমার নেচারটা ওরকম, যখন যেটা নিয়ে থাকি তার বাইরে আর পৃথিবী। আপনি বইয়ের কোন একটা জায়গায় লিখেছেন যে আপনি মাথার নিচে ইটও দিয়েছেন ঘুমানোর সময়। আমি যখন কলেজে উঠলাম তখন আমি ডায়োজেনিসের বিরাট ভক্ত হয়ে গেলাম। কেমন? ডায়োজেনিস ছিলেন গ্রিক দার্শনিক, হ্যাঁ, গ্রিক দার্শনিক, এবং সক্রেটিসের শিষ্য ছিলেন একজন, তার নাম ক্লিস্থেনিস। উনি এথেন্স থেকে 7 মাইল দূরে থাকতেন, কিন্তু সক্রেটিসের কথা শোনার জন্য প্রত্যেক দিন এই 7 মাইল পাহাড় ডিঙে উনি আসতেন ওই দলের মধ্যে। আড্ডা, হ্যাঁ, আড্ডাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, যেখানে আড্ডা নাই সেখানে পৃথিবীতে, এখন আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখো, আড্ডা উঠে গেছে, কারণ সমাজ মরে গেছে। তো এখন সেই ক্লিস্থেনিস, তার শিষ্য ডায়োজেনিস। কেমন? ডায়োজেনিস মনে করতেন যে আমাদের কত কমে আমরা বাঁচতে পারি, মিনিমালিজম, হ্যাঁ, কত অল্পে আমরা বাঁচতে পারি। হ্যাঁ, আজকে তো ভোগ বিলাস, কার কত বড় গাড়ি, কার কত বড় বাড়ি, একটা প্রতিযোগিতা সারা বিশ্বময় এটা চলছে।
কিন্তু উনি বলতেন যে কার কত কম গাড়ি, কার কত থাকার জায়গাও নাই, সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। একবার গল্প আছে যে ওনার একটা গ্লাস ছিল, সেই গ্লাসে করে উনি পানি খেতেন। তো হঠাৎ একদিন নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন, উনি দেখলেন যে একটা লোক আঁজলা দিয়ে পানি খাচ্ছে। তখন উনি ভাবলেন যে তাহলে আমি গ্লাসটা রেখেছি কেন? তখন ওই গ্লাসটাকে উনি নদীর মধ্যে ফেলে দিলেন। কেমন? এই ডায়োজেনিস যার কাছে আলেকজান্ডার গিয়েছিলেন, আলেকজান্ডার তখন এথেন্স দখল করেছেন, তো উনি তো শহরের এক কোণে এক কুকুরের খামারের পাশে থাকতেন। হ্যাঁ, উনি মনে করতেন যে কত কমে বাঁচা যায়। ওনার কোনো ঘর ছিল না। উনি ওই যে রাস্তার পাশে ড্রেন তৈরি করে ওই গোল গোল পাইপের মতো, ওরকম একটা জায়গায় শুয়ে থাকতেন এবং প্রায়শই তার কোনো গায়ে কোনো পোশাক আশাক এটা কিছু থাকতো না। কিন্তু আলেকজান্ডার তো মনে রাখতে হবে উনি কিন্তু খুবই পড়াশোনা করা লোক। অল্প বয়স ছিল কিন্তু উনি সবসময় পড়াশোনা করতেন এবং হোমারের যে ইলিয়াড বইটা সবসময় তার বালিশের নিচে থাকতো। উনি তো অ্যারিস্টটলের ছাত্র, আরও 2-4 জন ফিলসফারের ছাত্র আলেকজান্ডার। তো আলেকজান্ডার জানতেন এই ডায়োজেনিস কি। তো উনি এথেন্স দখল করে বললেন যে ডায়োজেনিসের সঙ্গে দেখা করব আমি। তখন পাত্র মিত্র সব জেনারেল সব লাইন ধরে যাচ্ছে আলেকজান্ডার সামনে। সেই গল্প তো সবাই জানে পৃথিবীতে। তো ডায়োজেনিস তখন খালি গায়ে রোদ পোহাচ্ছিলেন সকালবেলায়, শীতের দিন। কেমন? সেই সময় আলেকজান্ডার তার সামনে এসে ঘোড়ার থেকে নামলেন আর কি। নেমে ডায়োজেনিসকে বললেন যে আমি আলেকজান্ডার, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? তখন উনি বললেন যে দেখো, এরকম আমি একটু রোদ পোহাচ্ছিলাম, তো একটু আমার ভালো লাগছিল, তো তুমি এসে রোদ আর আমার মাঝখানে দাঁড়িয়ে যাওয়াতে আমার আবার শীত লাগছে, তো তুমি যদি একটু দূরে সরে যাও। কেমন? এত বড় একজন সম্রাট তার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন যে আমি কি করতে পারি আপনার জন্য। উনি তার কোনো কেয়ারই করলেন না। এবং যখন ফিরে যাচ্ছেন তারা, তখন তার সব জেনারেল বা অন্যান্য সব বড় বড় অমাত্য টমাত্য যত, তারা ভাবছেন যে এই তাদের সম্রাটই কি করলেন, এই একটা প্রায় অর্ধনগ্ন একজন মানুষের সঙ্গে দেখা করার জন্য উনি এখানে আসলেন। এইখানে এটা যখন তারা ভাবছে, তখন আলেকজান্ডার ভাবছেন যে আমি যদি আলেকজান্ডার না হতাম তাহলে আমি ডায়োজেনিস হতে চাইতাম। এই যে জ্ঞানের প্রতি শ্রদ্ধা সম্মান, এই বিষয়টাই কি আপনাকে পরে এই আমাদেরকে পড়াতে বিশ্ব সাহিত্য কেন্দ্র তৈরি করতে উৎসাহ দিয়েছিল? আমি ডায়োজেনিস নিয়ে পাগল হয়ে গেলাম এবং ডায়োজেনিসের মতো জীবন যাপন করতে চাই, তার মতো ভাবে বাঁচতে চাই। সেই জন্য কি মাথার নিচে দিয়েছে? সেই জন্য আমার ঘরে রাত্রিবেলায় দরজা আটকে ফেলতাম, তারপরে তোষক ছিল একটা, তখন তো আমরা চৌকি ব্যবহার করতাম, আজকের মতো খাট পালঙ্ক এসব তো ছিল না, চৌকি ব্যবহার করতাম। তো চৌকি থেকে তোষকটা সরিয়ে ফেলতাম এবং মাথার নিচে একটা ইট দিয়ে আমি ঘুমাতাম। আজ পর্যন্ত আমার সেই অভ্যাসটা রয়ে গেছে। ইট দেই না, বালিশটা শক্ত, কোনো রকম আরাম। আমার এক বন্ধু খুব বলে যে এই মানুষটার আরামের বোধ নাই। আমার মনে হয় ওই যে ইট মাথায় দিয়ে একটা ইসের উপরে 2 বছর, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বসন্ত সব ঋতুতে
এই যে 2 বছর আমি শুয়েছিলাম, এর ফলে এটা হয়েছে। আমার কোনো চাওয়া নাই। আমার ছাত্ররা যখন বিদেশ থেকে আসে চারিদিক থেকে, বলে স্যার কী আনবো আপনার জন্য, আমি খুঁজে পাই না যে তাদেরকে কী আনতে বলবো। তার মানে আপনার সামনেও আপনার ছাত্ররা যারা সে আলেকজান্ডারের মতোই বিভিন্ন দিকে খ্যাতিমান, আপনার সামনে আসলে আপনি কিছুই চান না, ওই রোদের জন্য একটু সরে দাঁড়াতে বলে। হ্যাঁ, না, তাদের সঙ্গে আমি গল্প করি, মজা করি। আপনি দীর্ঘ সময় প্রাতিষ্ঠানিক শিক্ষকতা করেছেন, টেলিভিশনে আসলেন। টেলিভিশনে আপনাকে প্রশ্ন করতে চাই না এই জন্য যে টেলিভিশনে আপনাকে সবাই প্রশ্ন করে, কিন্তু আমরা দেখেছি যে আপনি যখন টেলিভিশনে অনুষ্ঠান করেছেন তখনও শিক্ষামূলক অনেক বিষয় আপনার অনুষ্ঠানে থাকতো। আপনার অনুষ্ঠানে কুইজ থাকতো, আপনার অনুষ্ঠানে গানের খেলা থাকতো, এবং আপনার অনুষ্ঠানের আলাদা আলাদা অংশগুলি পরে এক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে আমরা দেখেছি। আমরা এখন যে রিয়ালিটি শো দেখি সেই বিষয় আপনার অনুষ্ঠানে ছিল। অন্তাক্ষরী যেটা আমরা দেখি এখন, সেই অন্তের অক্ষর দিয়ে গান তৈরি করে খেলা আপনার অনুষ্ঠানে আমরা দেখেছি। কুইজের উত্তর দিতে দেখেছি, মজার প্রশ্ন হতে দেখেছি, অসাধারণ সব কৌতুক দেখেছি, কৌতুকের শিল্পীদেরকে দেখেছি। কিন্তু সব কিছুর মধ্যেই একটা ব্যাপার ছিল, একটা শিক্ষা ছড়িয়ে দেওয়ার একটা বিষয় আপনার মধ্যে ছিল। এবং তারপরে আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষকতা করলেন, তারপরে বিশ্ব সাহিত্য কেন্দ্র গড়ে তুলে ধারাবাহিকভাবে মানে একেবারে সেই শিক্ষকতার জীবনটাকে আপনি প্রলম্বিত করলেন। আপনি এখনও শিক্ষক, প্রতি শুক্র শনিবার সারাদিন আমাদেরকে পড়াতে থাকেন, পুরো সপ্তাহ আপনি লোকজনের সঙ্গে এই জ্ঞানের বিষয়টি ভাগ করতে থাকেন। এটি কেন করলেন? আপনার কি কখনো অবসর নিতে ইচ্ছা করে নাই? মনে হয় নাই যে আমি... না, অবসর নেওয়ার তো লোকসান। এতটুক একটা জীবন পেয়েছি আমরা, এও যদি অবসর নিয়ে শেষ করে দিই তাহলে হবে কি করে? তবে হ্যাঁ, অনেক কাজ করলে তারপরে একটু অবসর নিতে হয়। ওই অবসরটাও কাজ। কেমন, ওই অবসর না নিলে পরের কাজটা আমি করতে পারবো না ভালোভাবে। আপনি আরেকটা কথা বলেন। অবসর একটা আনন্দ, অবসরের মধ্য দিয়ে মানুষ কাজের জগৎকে আবিষ্কার করে পৃথিবীতে। আপনি আরেকটা কথা আমাদেরকে সবসময় বলেন, সেটি হচ্ছে স্বাস্থ্যের যত্ন নিতে। আমি লক্ষ্য করেছি যতই জ্ঞানী গুণী কিংবা মেধাবী ছেলে মেয়ে আপনার কাছে আসুক, আপনি একই সাথে বলেন যে শরীরটা যাতে ঠিক রাখে। এবং আপনার লেখার মধ্যেও আছে যে আপনি সুস্বাস্থ্যবান একটি জাতির কথা চিন্তা করেছেন। বাঙালির যে শারীরিক দুর্বলতা, এটি নিয়ে লিখেছেন। বাঙালির যে সংগঠন তৈরি করতে গেলে দুর্বল হয়ে যায় বা পারে না, এটি নিয়ে লিখেছেন। আপনি একটু বলবেন যে এই বাঙালির যে সাংগঠনিক দুর্বলতা, এই বিষয়টাই কি আপনাকে এত কঠোরভাবে সংগঠন তৈরি করার জন্য উৎসাহিত করেছে? আপনি চেয়েছেন শূন্যতাটা পূরণ করতে? না, আমি কিন্তু ঠিক সংগঠনের জন্য যে খুব যোগ্য মানুষ তা না। কেমন, প্লেটোর একটা খুব সুন্দর কথা আছে রিপাবলিক বইটার মধ্যে, সেটা হচ্ছে যে অনিচ্ছুক শাসক হচ্ছে শ্রেষ্ঠ শাসক। মানে যে শাসন করতে চায় না, ক্ষমতায় থাকতে চায় না, ক্ষমতায় যেতে চায় না, কিন্তু এক সময় টের পায় যে সে যদি তার মধ্যে সে যোগ্যতাটা আছে, সে যদি এটা না ধরে ফেলে, হ্যাঁ, উঁচু করে না তোলে, তাহলে পরে সব ধসে পড়বে। তখন যে মানুষ ক্ষমতাটা নেয় সে হচ্ছে সবচেয়ে ভালো শাসক। তো আমি সবচেয়ে ভালো সংগঠক নই, কিন্তু আমি যখন দেখলাম যে এই কাজটা আর কেউ করছে না, অথচ এই কাজটা করা খুবই জরুরি। একটা নতুন জাতি আমরা, কোনো দিন আমরা স্বাধীন ছিলাম না। কেমন, আমরা এই প্রথম সুযোগটা পেয়েছি। এইটাকে যদি আমরা সফল করতে না পারি, এখন যদি না পারি, তাহলে পরে আমরা ভীষণভাবে পিছিয়ে যাব। এবং আসলে আমরা পিছিয়ে যাচ্ছি। কেমন, আমাদের শিক্ষা ব্যবস্থা গত 50 বছরে এত নিচে নেমে গেছে যে আজকে সারা দেশকে নেতৃত্ব দিতে পারে এরকম মানুষেরই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেমন, তো সেই জন্য জ্ঞান চাই। রবীন্দ্রনাথ বলেছিলেন, অন্ন চাই, আলো চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, এই যে চাই আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। হ্যাঁ, তো সেটা চাই। ওটা না হলে একটা জাতি হয় না। স্বাস্থ্যহীন একটা জাতি
কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে যায়, আর দাঁড়িয়ে থাকতে পারে না, বসে পড়ে, এবং বসতে পেলে আমাদের দেশে প্রবাদী আছে, শুতে চায়, শুতে পেলে ঘুমোতে চায়, তাই না? ঘুমোতে পেলে মরতে চায় সম্ভবত, অথবা হয়তো মরতে চায় না, অতটা রিস্ক নিতে। এক ধরনের কর্মবিমুখতা আমাদের সমাজে, কর্মবিমুখতা আমাদের আছে, আর আমাদের মন ছোট হয়ে গেছে স্বাস্থ্যহীনতার জন্য। স্বাস্থ্যবান লোক কিন্তু বলিষ্ঠ হয়, হা হা করে হাসে, উদার হয়, সাধারণত কেমন অন্যকে সাহায্য করে, এগিয়ে যায়। কেমন স্বাস্থ্যহীন মানুষ ঘরের মধ্যে, হ্যাঁ, সেই পেঁচিয়ে বসে থাকে, আর সমস্ত পৃথিবী খারাপ, সবাই খারাপ। কেমন ও অপরাধ করেছে, এটা কেন করলো, এটা জবাব চাই, এই সব করতে থাকে, নিজে কিছুই করে না। কেমন নিজে কতটা না করা যায় আমাদের জাতিতে তা প্রমাণ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনার যে দীর্ঘ জীবন এবং সেই জীবনের যে বর্ণাঢ্য সব সময়, একটা অনুষ্ঠানের মধ্যে এটা আসলে প্রশ্ন করে কিংবা গল্প করে পাওয়া সম্ভব না। আপনি আড্ডার কথা বলেছেন এবং আমরা জানি যে আপনি আড্ডার মধ্যেই থাকেন। আমি শেষ প্রশ্নটা করি, সেটি হচ্ছে যে এই বাংলাদেশের অসংখ্য শিশুকে আপনি বই হাতে তুলে দিয়েছেন। আপনি একদিন বলছিলেন যে প্রায় 2.25 কোটি বা 2.5 কোটির কাছাকাছি ছেলে মেয়ে বই পড়েছে নানাভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের, এবং আপনি শুধু বই পড়ান নাই, যেই বই পড়েছে তাকে একটা পুরস্কার দিয়েছেন। পুরস্কার বিষয়টিকে আপনি সবসময় আমি দেখেছি যে খুব মূল্য দেন। পুরস্কারের প্রয়োজনীয়তা কি জীবনে? পুরস্কারের প্রয়োজনীয়তা, এখন আমি বুড়া হয়ে গেছি, আমি পুরস্কার দিয়ে করব কি বলো? অনেকে অনেক সময়ই প্রায় দেখি আমাকে পুরস্কার দিতে চায়। আমি বললাম, ভাই রে, পুরস্কার দাও শিশুটাকে, যার সামনে বিশাল সম্ভাবনা, ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, তাকে একবার জাগিয়ে দাও, আনন্দিত করে দাও, তাহলে পরে সে পরবর্তী জীবন সেই স্বপ্নের পিছনে ছুটতে থাকবে। সেই শেক্সপিয়ারের রচনা বলে, হ্যাঁ, রচনার মতো ওই যে উপকার, ওই উপকার তো আমি আর ভুলতে পারি না। আমার আব্বার কাছ থেকে যা কিছু আমি পেয়েছি, এটা হচ্ছে তার মধ্যে শ্রেষ্ঠ। আমি একেবারে শেষের দিকে এসেছি অনুষ্ঠানের। বিশ্ব সাহিত্য কেন্দ্র ঢুকতে আমরা দেখি যে লেখা আছে আলোকিত মানুষের স্বপ্নের কথা, এবং সেই আলোকিত মানুষের স্বপ্ন বিষয়টি আসলে একটা অ্যাবস্ট্রাক্ট, একটা আমি বলবো যে এক ধরনের চিন্তা বা ভাবনার মধ্যে সেই মানুষ আছেন। আলোকিত মানুষ কি, এই নিয়ে আমি আপনাকে বহুবার প্রশ্ন করেছি, কিন্তু ভবিষ্যতের বাংলাদেশ, সেই বাংলাদেশকে আপনি কিভাবে দেখেন, আপনি কেমন দেখেন? আজ থেকে 40, 50 বা 100 বছর পরে কিরকম বাংলাদেশের জন্যই আজকে আপনি এই আলোকিত মানুষের কথাটি আমাদেরকে বলেছিলেন? তুমি কি মনে করো যে এই দেশে কোনো আলোকিত মানুষ নাই, শুধু অন্ধকার মানুষরা আছে, আর এই দেশ একটা বড় দেশ হয়ে যাবে? এটা কি সম্ভব? তাই না? একটা আলো কিসের প্রতীক? কেমন আলো দূরদৃষ্টির প্রতীক, আলো বিশ্ব চরাচরকে জানার প্রতীক। আলো মানে আমাকে মাঝে মাঝে দু একজন জিজ্ঞেস করে যে আপনারা যে আলোকিত মানুষ করেন, এদের মধ্যে কি বাল্ব আছে? কেমন ওই পর্যন্ত বোঝে আলো, কিন্তু আলোই তো আমাদের প্রাণ। কেমন এই পৃথিবী, এই মানব সভ্যতা, এই সব কিছু এর 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 মূলটা তো আলো থেকে আসছে। এই সূর্যটা না থাকলে আমরা কেউ থাকতাম, ওই আলোটা যদি না আসতো। তো সুতরাং আলো একটা খুব বড় ব্যাপার, এবং এটা আমাদের শুধু বাইরে আকাশে থাকলে হবে না, আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের রক্তকণিকায়, আমাদের প্রতিটা ধমনীতে, শিরায়, উপশিরায় আলো থাকতে হবে। আমরা আলোর মানুষ হতে চাই, যদিও আলোর মানুষ আমরা কোনোদিন হব না, এত হয় না মানুষ, কিন্তু চেষ্টা করে যে আমি যাতে আলোকিত হতে পারি। এই চেষ্টাটাই হচ্ছে আলোকিত হওয়া। আব্দুল্লাহ আবু সাঈদ,
আপনি আমাদেরই আব্দুল্লাহ আবু সাঈদ। আমরা এই বিষয়টি অনুভব করি এই জন্য যে আপনি দীর্ঘ সময় ধরে আমাদের জন্য কাজ করেছেন। আপনি সাহিত্য আন্দোলন করেছেন, আপনি টেলিভিশনে যখন অনুষ্ঠান করেছেন আমাদেরকে অকৃপণ আনন্দ এবং আমি বলবো যে এক ধরনের নতুন আনন্দের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এক একটা অনুষ্ঠান আলাদা আলাদা ছিল। আপনি যখন বিশ্ব সাহিত্য কেন্দ্র তৈরি করেছেন, সেই বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলাদেশ শুধু না, পুরো পৃথিবীতে একটা ভিন্ন ধারণা, যেখানে মানুষ তৈরি হবে প্রাতিষ্ঠানিক পড়াশোনার মধ্যে দিয়ে না, কিন্তু তারা পড়াশোনা করবে সবসময়, জ্ঞানের আলো সারাক্ষণ তাদেরকে ঘিরে রাখবে। আপনি শিক্ষকতা করেছেন, সেইখানেও আপনি অসাধারণ সব ছাত্রদেরকে পড়িয়েছেন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে। আপনি নিজে লিখেছেন, অন্যকে লিখতে উৎসাহ দিয়েছেন। অধিকাংশ মানুষ বলে যে আপনি উৎসাহ অনেক বেশি দিতে পারেন। তাই আপনাকে আসলে আমরা ব্যাখ্যা করতে চাইনি আজকের অনুষ্ঠানে। আজকে আমরা আসলে আপনার সঙ্গে গল্পই করতে চেয়েছি, আড্ডা দিতে চেয়েছি। আমি আপনাকে শেষ প্রশ্নটা করি, সেটি হচ্ছে নিজেকে আপনার কত বছর বয়সী মানুষ মনে হয়? সেদিন প্রথম আলোর একটা অনুষ্ঠানে আমি গিয়েছি এবং সেখানে এই শহরের যারা অত্যন্ত বিদগ্ধজন, জ্ঞানী গুণী সব উপস্থিত। হঠাৎ অনুষ্ঠানের শেষে মতিউর রহমান সাহেব, প্রথম আলোর সম্পাদক, বললেন যে আমরা যারা এখানে বসে আছি তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স কার। এবং সত্যি সত্যি আসলে কথাটা যদি ধরি তাহলে আমারই বয়স সবচেয়ে বেশি। কিন্তু আমি ভাবতে পারি না এই যে মতিউর রহমান সাহেব আমার নাম বলে বসবেন। উনি বললেন এবং আমি হঠাৎ একটা বুকের মধ্যে একটা ধাক্কা খেলাম, মনে হলো যে আমি সবচেয়ে বুড়ো এখানে। আমি তো জানি আমার বয়স 30, আমাকে সবচেয়ে বয়স্ক বলে এখন এখান থেকে মানে এত বয়স হয়েছে সুতরাং তুমি যাও। যেতে, পৃথিবী ছেড়ে যেতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যতক্ষণ আছি ততক্ষণ আমি 30 বছরই থাকতে চাই, পারলে 25 বছরে। ধন্যবাদ আব্দুল্লাহ আবু সাঈদ। আবারও আড্ডা হবে কোনো এক সময় আপনার সাথে। আর যে কাজ আপনি করছেন সেই কাজ অব্যাহত থাকবে, সেই প্রার্থনা আমাদের। আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার দীর্ঘায়ু কামনা করি, কিন্তু তার চাইতে বেশি আমরা চাই আপনি এইরকমই থাকেন, 30 বছরের আব্দুল্লাহ আবু সাঈদ। আমাদের আব্দুল্লাহ আবু সাঈদ, তিনি তো আমাদেরই আব্দুল্লাহ আবু সাঈদ। আজকে আমরা সবার হয়ে তার সঙ্গে গল্প করেছি। আমরা তাকে কঠিন প্রশ্ন করি নাই, সহজ প্রশ্ন করেছি, কিন্তু তিনি এত চমৎকারভাবে উত্তর দিয়েছেন, আমাদের প্রশ্নগুলিই বরং আমাদের কাছে কঠিন মনে হয়েছে। সব কিছুকে সহজ করে দেখার, জীবনকে সহজ করে বোঝার যে প্রক্রিয়া, সহজ মানুষ হওয়ার যে চেষ্টা, আলোকিত মানুষ হওয়ার যে চেষ্টা, সেই সংগ্রাম, এই পুরো বিষয়টিকে আমাদের বাংলাদেশে আব্দুল্লাহ আবু সাঈদ তুলে ধরেছেন আমাদের সামনে, পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের সাথে পৃথিবীর সেরা সাহিত্যকে। কেউ যদি বিশ্ব সাহিত্য কেন্দ্রে যান তাহলে দেখবেন সেইখানে সেরা চলচ্চিত্র, সেরা গান, সেরা বই, সেরা মানুষ এরা প্রায়শই আসা যাওয়া করেন। সেখানে আমাদের স্বপ্ন বাস করে। আব্দুল্লাহ আবু সাঈদকে আমরা ধন্যবাদ দিতে চাই আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে, কিন্তু একই সাথে আশা করি তিনি এই কাজ অব্যাহত রাখবেন। বাংলাদেশ তার যে স্বপ্ন, সেই স্বপ্নের আলোকিত মানুষের বাংলাদেশেই পরিণত হবে এবং মানুষই বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচয় হবে। সম্পন্ন মানুষেরা বাংলাদেশকে গড়ে তুলবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা।